শুরু করবো গোলাম মনোরঞ্জন আপনাকে দিয়ে শুরু করি। যেটা শুরু করছিলাম আমাদের যে বিষয় প্রতিশোধ নাকি পুনর্গঠন, বর্তমান রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আমরা আসলে কোনটার দিকে যাচ্ছি? আমরা আসলে কোনোটার দিকে যাচ্ছি না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি যে প্রধানমন্ত্রী আসলে এখানে ইন পার্সন নন। আমাদের বহু মানুষের শ্রম, এক্সপেকটেশন, বহু মানুষের জুলুম, অত্যাচার ভোগ করার যে 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, এটার একটা সামারি হলেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। তো কাজী কিছু কিছু বিষয় তাকে ক্ষমা করতে হবে, কিন্তু কিছু কিছু বিষয় প্রতিশোধ নিতে হবে এবং কিছু কিছু বিষয় বিচার করতে হবে। ঢালাওভাবে এইভাবে বললে আলটিমেটলি হবে না। এর কারণ অপরাধ এমন একটা জিনিস, সে কিছু কিছু অপরাধের যদি আপনি ন্যায় বিচার না করেন তাহলে ওই অপরাধ বাড়তে থাকবে। কিছু কিছু বিষয় যদি আপনি ক্ষমা করে দেন, আমি একে খুব ক্ষমা করে দিলাম, মুহূর্তের মধ্যে যারা অপরাধী তারা আশকারা পেয়ে যাবে এবং নতুন অপরাধ সংগঠন করবে। তো কাজে আমার কাছে মনে হচ্ছে যে তার এই কথাটা শুনতে খুব ভালো শোনাচ্ছে, কিন্তু রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র পরিচালনার কোনো অভিধানে এইরকম কোনো ঘটনা নেই যে ঘটনার এভাবে বিচার হয়নি। তো কাজেই তার ব্যক্তিগত বিষয় তিনি ক্ষমা করতে পারেন। এখন তো ঠিক আছে, আমার সাথে যেটা হয়েছে, কিন্তু অ্যাজ এ হোল বিএনপির উপর যেটা হয়েছে, দলের উপর যেটা হয়েছে, যেগুলো বড় বড় ক্রিমিনাল অফেন্স হয়েছে, সেইগুলো যদি উনি সুন্দরভাবে বিচার করেন তাহলে সারা বাংলাদেশের মবটা বন্ধ হবে। আদারওয়াইজ তিনি যদি এইভাবে সব কিছু স্কেপ করতে চান, উদার হতে চান, তাহলে সারা বাংলাদেশের মবটা বাড়বে। এই গেল এক। 2 নম্বর হলো যে এই সময়টিতে যা হচ্ছে, বিএনপির নাম ভাঙিয়ে ছাত্রদল, যুবদলের নাম ভাঙিয়ে, অথবা বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন যারা নেতাকর্মী সারা বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ড করছে, এগুলো যদি এআই নির্ভর না হয়, আই ডোন্ট নো, এই প্রযুক্তিতে যেভাবে সামাজিক মাধ্যমে খুন, চাঁদাবাজি, মারপিট, জুলুম, অত্যাচার, মামলা, মোকদ্দমা, এগুলো যে দৃশ্যগুলো প্রতি মুহূর্তে প্রতিদিন আসছে, তাতে করে জনাব তারেক রহমান সাহেব যত ভালো ভালো কথা বলছেন না কেন, এটা মানুষের কাছে মনে হচ্ছে প্রহসন। মানে উনি যে কথাগুলো বলছেন, মনে হচ্ছে উনি অন্তর থেকে এই কথাগুলো বলছেন না। একদিকে বলছেন যে আমি এগুলো বলবো, তোরা ব্যাটা চালা, এক। অথবা উনি কথা বলছেন অন্তর থেকে, কিন্তু ওনার যারা নেতাকর্মী তারা কেউ ওনাকে মান্যগণ্য করছে না, এবং হি ডোন্ট হ্যাভ এনি কমেন্ট ওভার হিজ অর্গানাইজেশন অর গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো আগে ভাবতে হবে যে জনমনের অস্বস্তিটা কি। দেখলাম বরিশালে একটা চাঁদাবাজির ঘটনা, একজন বৃদ্ধ মানুষের অন্ডকোষ চেপে ধরা হয়েছে, এবং যেভাবে সেই ভদ্রলোক প্রাণ ভয়ে তার সন্তানের চেয়ে ছোট একজন মানুষ তার পা ধরতেছে এবং মানে যাকে বলে আনকন্ডিশনালি সে চেক লিখে দিচ্ছে। যেভাবে আর একটা দৃশ্য দেখলাম, মানে কসাই যেভাবে মানে ছাগল বা গরুর চামড়া ছোলার আগে সে তার অস্ত্রটা আশেপাশে কোনো ধারালো জিনিসের সঙ্গে ধার করে, ওইভাবে একটা টেবিলের সাথে ধার দিয়ে দিয়ে একটা অস্ত্র একজনের গলার কাছে ধরা হচ্ছে এবং চাঁদা দাবি করা হচ্ছে। এরকম অসংখ্য ঘটনা। গুলিস্তানে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্ব, চাঁদাবাজি নিয়ে মিছিল, মিটিং, ঢাকার একেবারে কেন্দ্রে যে জায়গাগুলো আছে। এর বাইরে যে আপনারা আজকে শিরোনামে বলছেন যে আমি চাই না, তাহলে এই যে আপনি প্রতিশোধ নেবেন না, কোনো কিছু করবেন না, তাহলে একসঙ্গে এতগুলো পুলিশের যে কর্মকর্তা, 33 জন পুলিশের কর্মকর্তা, এবং এর আগে এখন এই যে ধরেন পুলিশের যারা ট্রেন আপ এখন যারা আছেন তারা তো সবাই বিএনপি করছেন। তো এখন যদি সবাই বিএনপি করতে পারে, এখন যদি সবাই ছাত্রদলের লোক হতে পারে, তাহলে আওয়ামী লীগের জমানায় এদের ছাত্রলীগ হলে অসুবিধা কী ছিল? আপনি দেখেন যে সে কতটা দক্ষ এবং অভিজ্ঞ। এইভাবে পুলিশ বাহিনী থেকে, প্রতিটা বাহিনী থেকে, সরকারি অফিস থেকে এই যে লোকদেরকে বাধ্যতামূলক অবসর দেয়া হচ্ছে, এটা কি ন্যায় বিচার? এটা কি প্রতিহিংসা? এটা কি যাকে বলা হয় প্রতিশোধ না নেওয়ার নমুনা, নাকি কোনো কিছু? ফলে হয় কি, রাষ্ট্রের প্রধান শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা প্রধানমন্ত্রী, তিনি যদি কোনো একবার যাকে বলা হয় জনগণ তার ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকবে, সম্মান সমীহ করবে, মর্যাদা দেবে, ভালোবাসবে,
মাথায় করে না আসবে, ঠিক ওই জায়গাটাতে যদি একবার জনগণ কোনো কারণে সেখান থেকে নামিয়ে নিয়ে আসে, আপনি লাস্টে দেখেন শেখ হাসিনা কিন্তু সব একটা সিরিয়াস একটা ভয়ের অবস্থা তৈরি করে ফেলেছিল। সব মানুষ মনে করতে ভয়। দুজন লোক, একটা হলো সেফায়েতুল্লাহ সেফু, তাকে অকথ্য ভাষায় গালাগালি করলো, আর সেই পিনাকি ভট্টাচার্য, তার উপর নাম দিল কাঁঠাল রানী। এই দুটো মানে মানুষের কারণে পুরো একটা প্রধানমন্ত্রীর যে পদ পদবিটা ব্যক্তিটা একটা সার্কাস্টিক হয়ে গেল। একজন হয়ে গেল কাঁঠাল রানী, আরেকজন গালাগালি, এবং অনেক আওয়ামী লীগের লোকজন গোপনে গোপনে সেখানে সেই গালাগালিগুলো শুনতো। ঠিক সেম ঘটনা যেন তারেক রহমান সাহেবের জীবনে না ঘটে, বিকজ ওই মুখগুলো একটা নাই, এখন আগে ছিল দুটো মুখ, এখন 2000 মুখ হয়ে গেছে। তো যার জন্য হয় কি, আমাদের এই সমাজের যা কিছু হচ্ছে এর সাথে মিলছে না। এই যেমন আর একটা অনুষ্ঠান হলো জুলাই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে একটা প্রফেশনাল মেয়ে সে উপস্থাপন করছে, এখন তাকে নিয়ে এই বিভিন্ন লোকজন ট্রল করছে, সে কোন আমলে আওয়ামী লীগের অনুষ্ঠান উপস্থাপনা করছে তাকে ধরো। ওই যে ওখানে চ্যানেল আইতে সোমা নামে একটা মেয়ে আছে, তাকে নিয়ে এখন সেই স্বৈরাচারীর দোষর। এখন এইভাবে যদি আপনি প্রতিটি লোককে ধরেন, আপনি বাংলাদেশে লোক পাবেন না। 17 বছর লোক চালিয়েছে, বলেন তো 17 বছর একটা দেশ চালালে কার সাথে? আমার যে আজিজ ভাই এত কট্টর বিএনপি, তার সাথে খুঁজলে দেখা যাবে আওয়ামী লীগের 2-4 জন মন্ত্রী একটা ছবি চলে আসে। এখন যদি বলা হয় তাহলে তো সে বাঁচবে না, সে মরে যাবে এই বুড়া বয়সে, যে সারা জীবন করলামটা কি। তো এই বিষয়গুলো রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি অত্যন্ত স্ট্রং হাতে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আচ্ছা ভাই, আপনার কাছে ওই প্রধানমন্ত্রী তারেক রহমানের ওই দিনকে মানে গতকাল যে অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে, সেখানে আমি একটা লাইন তিনি বলেছেন, এটা তার মন্তব্য জানতে চাই। সেই মন্তব্যের উপরে তিনি বলেছেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, এ বিষয়ে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। একটু বিলম্ব হোক, তবু অন্যায়কারী যেন সঠিক বিচার হয়। এইটা বলেছে। এটা কি বার্তাটা কি দিচ্ছে তাহলে? না, বিষয়টা আমার বার্তাটা মানে বিচার কি তাহলে বিলম্ব হওয়ার কোনো সুযোগ আছে না। ধরেন ইন্টারপ্রিটেশন দেওয়া, প্রধানমন্ত্রী তার বক্তব্য আমরা ইন্টারপ্রিটেশন দিতে চাই না, আমরা তার পজিটিভ নেগেটিভ আলোচনা করতে পারি। এখন ধরেন তিনি যেটা বলেছেন সবার ঐক্য দরকার। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীতে সাউথ আফ্রিকায় শুধু ম্যান্ডেলা কিন্তু চেয়েছিল, তিনি ব্ল্যাকের পক্ষে কাজ করছে, ব্ল্যাকের রাইট, বের হয়ে এসে ডি ক্লার্কের সাথে রিকনসিলিয়েশন করেছিল, সবাই অপরাধ স্বীকার করেছিল, দেশটা ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন সাউথ আফ্রিকা সেই জায়গা নাই, কারণ তাদের তাত্ত্বিক বা আদর্শিক পার্থক্য ছিল। এখন ঐক্য যে তিনি করতে চান, আমার কথা হলো দেশ এবং জাতির ইস্যুগুলি, জাতীয় ইস্যুগুলিতে ঐক্য দরকার। কিন্তু আপনি ধরেন ডান বাম মধ্যপন্থী সবার রাজনীতিতে কেউ বিসর্জন দিতে পারবে না। সুতরাং এই ঐক্য যদি চান যে আপনি জামাতের সাথে ঐক্য করবেন, বামপন্থীদের ঐক্য, সব একাকার হয়ে যাবে, তাহলে তো বহুদল দরকার নাই। বহুদল তো নীতি আদর্শ আলাদা, তারা তো এক হবে না। তো এখন যেটা হচ্ছে যে ধরেন আমার কথা হচ্ছে যে অপরাধের ছাপাকে ধরেন আপনি দেখেন 6 তারিখে, অগাস্টের 6 তারিখে, 8 তারিখে সরকার গঠন হলো, 6 তারিখে কিন্তু পল্টনে একটা সভা হয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়া হুইল চেয়ারে গিয়ে বক্তব্য দিয়েছিল। তিনি কিন্তু সেদিন বলেছিল প্রতিশোধ নয়, সবাইকে ঐক্যবদ্ধ একসাথে কাজ করতে হবে। তিনি কিন্তু মৃত্যুযাত্রী বলা যায়, তারপরেও তিনি কথা বলেন নাই। তারপরে ধরেন তিনি যখন প্রধানমন্ত্রী আগে ছিলেন, জিয়াউর রহমান যখন নিহত হলো, তখনও কিন্তু অনেকেই অভিযোগ করেছে তার স্বামীর বিচার চায় না, তার বিচার করে না, ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে তারেক রহমান হয়তো সেইভাবে সেই কারণেই হয়তো প্রধানমন্ত্রী হিসেবে বলেছে, কিন্তু বাস্তবতা কথা হচ্ছে অপরাধীর বিচার করতে হবে, এ জায়গা তো মাফ করা যাবে না। তিনি তো সেটাও বলেছেন, অপরাধী যা তাদের বিচার হবে, হ্যাঁ বিচার করতে হবে। তো এখন আমার কথা হচ্ছে যে রনিভাই যে উদাহরণগুলো দিল, ধরেন এই উদাহরণ তো অস্বীকার করার নাই। আমার কথা হচ্ছে সারা দেশে ধরেন উনি চীন সফর গেছেন, এআই চালু করে দিছে, আমরা বুঝতে পারিনি, কিন্তু কাজ করতেছে। তো হয়তো আমাদের রাস্তাঘাট সরু, এটা প্রপারলি ওয়ার্ক করতেছে না, একসময় তো করতে পারে, তাই না? তারপরে ধরেন এখন কিউআর কোডের মাধ্যমে, অর্থাৎ আলটিমেটলি যেভাবে দুর্নীতি শুরু হয়েছে, যদি ক্যাশলেস সোসাইটি না করা যায়, এই দুর্নীতি তো চেক দেওয়া যাবে না। যদি ওই জায়গা চলে যায়, দেশ চলে যাওয়ার সময় পায় উনি, তাহলে আমার মনে হতে পারে। তবে উনি কিন্তু নীরবে, আমার কাছে মনে হচ্ছে নীরবে কাজ করতেছেন। কিন্তু আমার কাছে কিন্তু এটা ঠিক রনিবার সাথে একমত,
মনে হয় সব জায়গায় নিয়ন্ত্রণ ওনার নাই। উনি চান একটা, করেন একটা। অর্থাৎ মেসি গোল করতে পারবে না, মেসির টিম লাগবে। রাইট। মেসির টিম লাগবে, উনি একা চাইলে তো হবে না। এটা বহু উদাহরণ দেওয়া যায়। হয়তো সমালোচনা তো অনেকে সহ্য করতে পারে না। ধরেন উনি যা ময়মনসিংহে যা বক্তৃতা দিলেন, এখানে নজরুল ভিজিট করে গেছে, এটা হলো বলেন? কেউ তো ওনাকে ওটা তুলে ধরছে, তাই না? বলে দিছে না। তারপরে বলছে যে ইপিজেড যেখানে নাই সেখানে বলে দিছে যে এখানে আমরা সরকারে গেলে ইপিজেড করবো। ইপিজেড তো সেটা আলোচনা যে তার বক্তব্য লিখে দেয় কে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার কথা হলো এই জায়গা তো রুটলেস হতে হবে। যাকে মিসগাইড করলো, যার মুখে তুলে দিল। কিন্তু এটা বলেন তো দেখি, চীনে এত ভূগোলিক চক্করের মধ্যে আমরা আছি, তাই না? ধরেন আমরা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছি, ভারতের সাথে টানাপোড়েন, ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে জিনিসগুলো বন্ধ ছিল সেগুলো এখনো বন্ধ আছে, শুধু ভিসাটা ছেড়ে দিছে। হ্যাঁ, তারপরে ধরেন চীনের সাথে যুক্তরাষ্ট্রের বৈরিতা, তার ভিতরে ধরেন থার্ড কান্ট্রি হিসাবে মালয়েশিয়া গেলেন, হ্যাঁ, ওয়েল রিসিপশন দিয়েছে, ঠিক আছে, সমস্যার সমাধান হয়েছে। চীনে গেছে, চীনের মতো সফরে আপনার আউটকাম ঘোষণা করলো কে? এটা কি জাতি অ্যাকসেপ্ট করে? জাতিকে এটা আশা করে? ওনার তো এটাকে অবশ্যই শক্ত হাতে চিন্তা করতে হবে যে এমন একটা লোককে দিয়ে ব্রিফিংটা দেওয়াবে যে সবার কাছে গ্রহণযোগ্য হবে। অবশ্যই সিনিয়র মোস্ট একজন লোক দিয়ে করতে হবে। কিন্তু আপনার দল লক্ষ্য করেছেন কি করেছে? অর্থাৎ এতে তো মনে হয় না যে উনি কারো কান কথা শোনেন, অথবা নিয়ন্ত্রণ নাই, একটা কিছু তো হবে। হ্যাঁ, ধরেন এই যে রাষ্ট্রদূত যে আপনার করলো, সংসদ ভবনে আসে সভা করলো, সেখানে অনেকেই যা বক্তৃতা দিল। এখন 250তম স্বাধীনতা। এখন ধরেন পাকিস্তান যদি করতে চায় কি করবেন? ভারত যদি করতে চায় কি করবেন বলেন? চীন যদি করতে চায় কি করবেন? যুক্তরাষ্ট্র করলো, অন্যরাও তো করতে চাইতে পারে। তো এটা তাকে পরামর্শ দিতে হবে তো, অথবা তার নিজে কল্পনা করতে হবে। আমি একজনের জায়গায় যাব, অনেক নেতারাই বক্তৃতা দিল, আবার অন্য দেশে যদি ওখানে চায় কি করবেন? না করলে তো তার সাথে বৈরিতা শুরু হবে। হ্যাঁ, দি হিন্দুত্ব রিপোর্ট লেখছে যে আমাদের যে অমীমাংসিত বিষয়গুলি, এই বিষয়গুলো সমাধান না করিয়া যে এই যে পুশির খেলা করলে এগুলো করে তো দূরত্ব তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে সরকার চালাতে গেলে আপনারা নির্মোহভাবে আইনের শাসন প্রয়োগ করবে। কারণ এই যে জুলাই গণঅভ্যুত্থান যেটা হয়ে গেল, সেখানে তো ফেসিবাদের বিলোপ চাইছে লাস্টে। তার মানে মানবিক বাংলাদেশ না করতে চাইলেও পারলেও অন্তত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো হইতে হবে। ধরেন আমি একটা মামলা করেছি, উদাহরণ দিই, একটি মামলা করেছি। আপনার অনেকে বলে যে বিচারহীনতা, একজন বিচারক 6টা আদালতের দায়িত্বে আছে, কি বিচার করবে বলেন? কি রায় দিবে বলেন? কি তার পক্ষে সম্ভব? একটা বিচারক ঘুরে ঘুরে 6টা আদালতে যদি সে বিচার করে, আমাদের দেশে যে বিচারের জট, এটা বিচার পাবেন? অর্থাৎ বিচারহীনতা না, বিচার করার মতো ইনফ্রাস্ট্রাকচার বিচারক নাই এদেশে, এটা করতে হবে। আচ্ছা, আসি আমি একটু। আচ্ছা, একজন ফোনে দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন। মোহাম্মদ দেলোয়ার হোসেন, পটুয়াখালী থেকে বলছি। আমার আজিজ স্যারের কাছে একটা প্রশ্ন ছিল যে মিয়ানমার হয়ে চীনের সাথে যে করিডোর দিবে সরকার, তো এতে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, অন্য কোনো রাষ্ট্র তাতে কি নাকচ হবে না? আমাদের শত্রু হয়ে দাঁড়াবে না? ধন্যবাদ। না, শত্রু ধরেন, এখন উত্তরটা দিচ্ছি। ধরেন আমরা তো এমনি, আমি 2023 সালে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আমার কাছে মনে হয় এখন প্রকৃতপক্ষে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ আছে। কারণ আমাদের দেখেন বড় বড় পরাশক্তি, আমাদের ভারত পরাশক্তি না হলেও উদীয়মান পরাশক্তি, আমাদের সাথে কারো ভালো সম্পর্ক যাচ্ছে না, এই সময় সরকার চালাচ্ছে। এখন ধরেন চীনের বাংলাদেশ বলছে যে আমরা এটা আগে দেখব, দেখে বিবেচনা করে এটা করব। তা আমার বক্তব্য হচ্ছে ভারতে যে আলোচনাগুলো হচ্ছে এই পশ্চিম নেওয়া নিয়ে, ধরেন ভারতীয় কাডার আছে একজন, সে কয় রংপুর বিভাগ দখল করে নেব, আবার ওদিকে বলে ফেনীর চিকেন নেক কেটে দিয়ে হিল ট্যাক্স পুরোটা নিয়ে যাব। তাহলে তো ওই বিবেচনা যদি করেন,
আর চীন যদি মনে করেন যে সরল বিশ্বাসে এবং অর্থনৈতিক করিডোর করে, ধরেন মায়ানমার হয়ে যদি চিটাগাংয়ের সাথে মেলে, তাহলে তো এটি অন্তত পক্ষে আমাদের একটা হেল্পও হইতে পারে। একটা, দুই হলো যে চীন হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কথা আছে না? চীন কিন্তু আপনার যতক্ষণ আপনার কাজে লাগবে ততক্ষণ পর্যন্ত হেল্প করবে, যখন তার ইন্টারেস্ট থাকবে না তখন কিন্তু কাজে আপনাকে চিনবে না। হ্যাঁ, এটা হলো চীন। আর চীনের যত ঋণ নেবেন, ঋণ নিলে দেউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আরেকজন এগুলো হিসাব করতে হবে। দর্শক আছে, ফোনটা নি। হ্যালো হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমার নামটি মোহাম্মদ রিপন হলদার। জি আমার নামটি মোহাম্মদ রিপন, আগুলজার থানা থেকে বলছি আমি। জি বলেন। আমি বলতে চাইছিলাম যে আমাদের আগুলজার থানা যে ভূমি অফিস, এখানে দুর্নীতিটা আছে দীর্ঘদিন থেকে চলতেছে। এখানে দেখার কোনো লোক নাই। হ্যাঁ, তারা কোনো রকম পর্চার জন্য গেলে একটা পর্চার 3টে পর্চা বানায় এবং সেখানে কোনো জবাব দিয়ে নেই। মানে কেউ দেখার মতো কেউ নেই আগুলজার থানা যে ভূমি অফিসে যে ডাকাতিটা হইতেছে। এবং এখানে তাকে দড়ি করতে গেলে রেস্ট্রি অফিসে এখানে একটা দায়িত্ব নিয়ে 200 টাকা ধরাই দিলে উনি একটা মানে নামমাত্র একটা তৈরিকে দিয়ে যায়। সেখানে সরকারের যে ট্যাক্সটা আছে জায়গার করে সেটাও পূর্ণাঙ্গ সে নেয় না। জি জি, দুর্নীতি সর্বাঙ্গে হ্যালো, লাগাবেন কোথায়? আরেকজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনার নামটি বলে প্রশ্নটা করেন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তা সাহেব বলেন। আমি আজিজ স্যারের কাছে দুটো প্রশ্ন করব আর গোলাম মোল্লা নবী স্যারের কাছে একটা প্রশ্ন করবো আর কি। জি দ্রুত। প্রশ্নটা হচ্ছে কি আমার, আপনি হলো এই যে আপনাদের 33 জন যে আজকে পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে যাচ্ছে, এটা কি তাদের কি অপরাধে অবসরে যাচ্ছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে মামলার জটের কথা বললেন আপনি, এই মামলাটা ইসলামী সরকারের টাইমে প্রত্যেকটা উপজেলাতে মানে উপজেলা ভিত্তিক মানে কোর্ট থাকতো। আপনারা লেখালেখির মাধ্যমে যে উপজেলা ভিত্তিক যদি এই কোর্টগুলো করা হয়, আমার মনে হয় জনগণের বড় একটা উপকার হবে। এটা একটা প্রশ্ন। আর গোলাম মোল্লা রনি স্যারের কাছে একটা প্রশ্ন হলো, এই যে মামলাগুলা আওয়ামী লীগের টাইমে আসলে বিএনপির উপরে মামলা ছিল, যারা সব মামলা আজকে ক্ষমতাতে সব মামলা শেষ হয়ে গেল, আবার আওয়ামী লীগের টাইমে মামলা হচ্ছে, আবার যদি কোনো একদিন আওয়ামী লীগ আসে সব মামলা শেষ হয়ে যাবে। অথচ আমরা সাধারণ মানুষ ছোটখাটো একটা মামলা নিয়ে বছরের পর বছর আবার কোর্টে ঘুরি, কিন্তু আমাদের তো এটা সমাধান হয় না। এটা আর কি প্রশ্ন আর কি আমার। জি রনি সাহেব। বলেন। না, ধন্যবাদ। আসলে মামলা মোকদ্দমা আমরা সবাই অভ্যস্ত। আমার নিজের কথা বলি, একটা সাধারণ ছোট একটা মামলা নিয়ে হাইকোর্টে যা শুনানি হবে 1 মিনিট লাগবে। গত 2 বছর ধরে আমি একটা ডেট ফিক্স আপ করতে পারছি না, সিরিয়াল পাওয়া যাচ্ছে না, কোনো অবস্থাতে পাওয়া যাচ্ছে না। তা এখন আমার যে সামাজিক অবস্থান এক্সপিরিয়েন্স, এটা নিয়ে হাইকোর্টের মতো জায়গাতে শুধুমাত্র একটা মামলা সিরিয়ালে আসবে, বিচারক শুনবেন, শুনে 1 মিনিট খালি একটা তামাদি আইন, এটা তামাদি মকুব করা গেল, জাস্ট 1-2। এইটা 2 বছরের মধ্যে পারছি না। আজিজ ভাই তো বললেন যে উনি এক বিচারকের কাছে গেলেন, সেই বিচারকের 6টা কোর্ট তিনি দেখাশোনা করেন, 6টা কোর্ট দেখাশোনা, তার মামলা অ্যাটেনশন দিয়ে যে একটা রায় দিবে বা এই দিবে। দেখুন, আমার সিভিল 3-4টা মামলা চলছে, 3টে মামলা আমি সিভিল, এখানে আমি বাদী। আজকে 12 বছর যাবৎ কোর্টে ঘুরতে ঘুরতে অস্থির। আমার নিজের একটা জমি সরকার একটা লোক করছে কি, আমার নিজের জমি দলিল করা জমি ভোগ দখলে আছে, সেখানে 5% জমি সরকারের নামে লিখে নিয়েছে। ওখানে গেলাম, এখন সব সরকারের ডিসিএফসি বললাম আপনাকে এটা লিখবেন কি জিনিস, আপনি দলিল আমার কাছে, তো বলে যে স্যার কিছু করেন না, এটা আপনার কোর্ট থেকে মামলা করে আসতে হবে। সেই কোর্টে আজকে 2 বছর যাবৎ সেই মামলার জন্য খালি ঘুরছি, একতরফা একটা রায় দিবে, কোনো বিচারক সময় পাচ্ছে না। তো এখন এই যে একটা অবস্থা চলছে, নোবডি ইজ ওয়ার্কিং, কেউ কাজ করছে না। যে সুযোগ পাচ্ছে সে দুর্নীতি করছে, যে সুযোগ পাচ্ছে সে অন্যায় করছে, অবিচার করছে। এবং রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বুঝতে পারছে না আসলে কোন জায়গাটা থেকে শুরু করতে হবে, কোথায় শেষ করতে হবে এবং কীভাবে কাজটা শুরু করতে হবে। আজিজ ভাই যে কথাটা বললেন, আমাদের পার্লামেন্ট স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিমূর্ত প্রতীক। এই পার্লামেন্টের সামনে যখন জাতীয় পতাকা পথ পথ করে উড়ে, এমন কোনো বাঙালি নাই যার রক্ত আছে শরীরে ওটা তাকে আন্দোলিত না করে। এর যে মেকআপ গেটআপ, সেখানে আমেরিকান পতাকা উড়ল এবং সংসদের দক্ষিণ প্লাজাতে পুরো লাল গালিচা বিছিয়ে দিয়ে একজন রাষ্ট্রদূত তিনি সেখানে গার্ড অব অনার নিলেন এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজলো এবং আমাদের রাজনীতিবিদরা সেখানে গিয়ে সে বিরাট আবেগময়ী বক্তব্য দিলেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সামনের 16 ডিসেম্বর তারিখে
বাংলাদেশের অ্যাম্বাসেডর, সে কি আমেরিকার যে কংগ্রেস আছে বা সিনেট ভবন আছে বা ওখানে যে ক্যাপিটাল হিল আছে সেখানে গিয়ে কি এরকম একটা মানে অনুষ্ঠান করবে, এই ধরনের প্রস্তাব দিতে পারবে? করা তো দূরের কথা। ইজ ইট পসিবল? তাহলে আমরা কেন বাংলাদেশে এই কাজগুলো করছি? কাদের পরামর্শ করছি? এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছেন বা আওয়ামী লীগের লোকজন যে কথাগুলো বদনাম রটাচ্ছে, দেশ বিক্রি করার বদনাম রটাচ্ছে, কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে দেশ বিক্রি হোক বা না হোক জনমনে কি একটা যাবে? আজকে ধরেন এটা জামাতি বট বাহিনী বলেন, আওয়ামী লীগ বট বাহিনী বলেন, তারা সবাই বলার চেষ্টা করছে যে এটা একটা নেগোসিয়েশনের সরকার। এটা আওয়ামী লীগ বলছে, জামাত বলছে যে, জামাত বলছে না, আওয়ামী লীগ বলছে এরা এই আমেরিকাকে রাজি খুশি করায় আসছে, এরা অমুক দ্বীপ দিয়ে দেবে, অমুক করবে, এরা ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেনশন ভার্সন, নাথিং মোর। এখন এই দুর্নাম বদনাম এই জিনিসগুলো যদি এই ধরনের দৃশ্য কেউ দেখে, তাহলে এটা জনগণ একটা বেকুব যে আছে, যার মাথায় একটা তেলাফুকার মতো বুদ্ধি আছে, সেও তো বলবে আরে ঘটনা তো সত্য, এরকম ভাবে। তারপর দ্বিতীয় ঘটনা হলো, ধরুন এখন ভারতের কথা বাদ, এখন তো আমাদের দেশে তুরস্কের সাথে খুব ভালো সম্পর্ক, পাকিস্তানের একটা ভালো সম্পর্ক। আচ্ছা, পাকিস্তানের 4 তারা খচিত পতাকাটা যদি ওই সংসদ ভবনের সামনে উড়ে এবং তারা বলে যে, যেমন এখানে বললো যে এই সংসদে যখন আমরা বসি এটা মার্কিন নাগরিক লুই কান এটা করছে, মানে এটার করছে নকশা করছে। আচ্ছা, এখন যদি পাকিস্তান বলে এটা বানায় আইয়ুব খান, টাকা দিয়েছে আইয়ুব খান, তাহলে আপনি করবেনটা কি? সব কিছু তো আইয়ুব খানের আমলে করা। তাহলে এই যে জিনিসটা যদি এখানে পাকিস্তানের 4 তারা আসে, এখানে যদি 2 দিন পরে ব্রিটিশরা বলে যে আমরা তো তোমাদেরকে 200 বছর শাসন করছি, তোমরা এখনো কমনওয়েলথের মেম্বার, তো কাজেই আমাদের ব্রিটিশ যে জাতীয় দিবস এটা এখানে হবে, কি জবাব দিবেন বলেন? তো এই যে দেখেন আমাদের নিজেদের সব কিছু আমরা দিয়ে যাচ্ছে, তার এটা কি প্রধানমন্ত্রী এটা নিজে করেছেন? তাকে বলতে হবে। অথবা যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করেছি, আমি এই যুক্তিতে করেছি, কিন্তু এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসে গেছে, এবং এই প্রশ্নের যদি জবাব দেওয়া না হয় তাহলে এই সরকার সম্পর্কে, প্রধানমন্ত্রীর সম্পর্কে যে সকল দুর্বল যে গসিপ রয়েছে সেই গসিপগুলো শক্তিশালী হবে। তার প্রতিপক্ষ, বিএনপির প্রতিপক্ষ যে সকল দুর্নাম বদনাম রটাচ্ছে সেইগুলো ডালপালা বিস্তারিত হবে। এই জন্য স্বয়ং প্রধানমন্ত্রীকে বলতে হবে দুটো, যে ইয়েস আমি সজ্ঞানে বুদ্ধিতে আমেরিকা সরকারকে অনুমতি দিয়েছি, রাষ্ট্রদূতকে অনুমতি দিয়েছি এখানে তাদের জাতীয় দিবস করার জন্য এই যুক্তিতে আমার কাছে মনে হয়েছে, আমি এটা বলেছি। অথবা আমি তো এটা কিছুই জানি না, কারা এই যে কাজটা করেছে তাদেরকে ধরো, জেলখানাতে ভরো এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও যেন এই বাংলাদেশে কোনো দ্বিতীয় মীর জাফর এই সরকারের মধ্যে, বিএনপি সরকারের মধ্যে যেন কোনো মীর জাফর তৈরি না হয়। আপনি চিন্তা করেন, জিয়াউর রহমানকে কিন্তু বাইরের লোক মারেন নাই। জেনারেল আবুল মঞ্জুর জিয়াউর রহমানের সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড ছিল। খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এবং যে রাতে তাকে মারা হবে সে রাতে বঙ্গবন্ধু খন্দকার মোশতাকের যে স্ত্রী তার হাতের হাঁসের মাংস খেতে খুব পছন্দ করতেন, এবং তাদের মধ্যে অনেক 1951 থেকে বন্ধুত্ব ছিল, এবং উনি ওখানকার পীর বংশের ছেলে। সে এই মারার আগে, আজকে রাতে তারা মারবে, সে বাসা থেকে টিফিন ক্যারিয়ারে করে সে হাঁসের মাংস রান্না করে এনে বঙ্গবন্ধুকে যে রাতে খাওয়াইছে সে রাতের বহু রাত্রে কিন্তু ঘাতকরা এসে তাকে মেরে ফেলেছে। ফলে বেশি ভালো না, বেশি ভক্তি অতি ভক্তি চোরের লক্ষণ। এই যে চারিদিকের আপনি লক্ষ্য করছেন যে আওয়াজ বন্ধ করে দেওয়ার একটা বিরাট চক্রান্ত শুরু হয়েছে সরকারের মধ্যে, আওয়াজ করা যাবে না। আমি নিজে বলি, দেখেন নয়াদিগন্ত পত্রিকাতে 2012-13 সনে আমি যখন সংসদ সদস্য, বা 15-16 সনে আমি লিখছি যে এই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভবিষ্যতে, সে তখন বঙ্গবন্ধুকে বলবেন যে ঠিক আছে উনি যুদ্ধ করছে, জাতির পিতা থাকুক, আর বাঙালি রাষ্ট্র যে রাষ্ট্র আমেরিকার মতো করে তিনি বাঙালি রাষ্ট্রের পিতা ঘোষণা করবেন সেই জিয়াউর রহমানকে। আমি লিখেছি এই কথা, আমার লেখা তো বন্ধ হয়নি, আমাকে কোনো ডিজিএফআই ফোন করেনি, কেউ করেনি। এই আমলে দেখেন তো এরকম একটা লেখা কোনো পত্রিকায় ছাপা হচ্ছে, কোনো একটা বক্তব্য এই ধরনের বলা হচ্ছে, যে সমস্ত কথাবার্তা ওই আমলে বলছে, বলার পরে কি হয়েছে, ভাইব্রেন্ট ছিল পার্লামেন্ট।
আপনি একটা পার্লামেন্টে বিরোধী দল বলতে যা বোঝায় বলছি, এক রুমিন ফারহানা ছাড়া তার কাউকে বিরোধী দল মনে হচ্ছে না। সবই তো মনে হচ্ছে আমি এবং মামু, এর বাইরে কোনো একটা সমঝোতার সবকিছু মনে। এম এ আজিজ, আপনার কাছে একটু জানতে, আজকে একটা ঘটনা একটু জানতে চাই বর্তমান প্রেক্ষাপটে, যে এর মধ্যে আপনি জানেন যে আজকে হামে 7 জন মারা গেছে এবং এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা এবং শিশু মৃত্যুর সংখ্যা 738 জন। আজকে হামের এই মৃত্যুর ঘটনা নিয়ে একটা মামলা হয়েছে। হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনা কেন্দ্র করে দায়িত্বে অবহেলাজনিত কারণে একটা অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা আবেদন করেছেন ভুক্তভোগী এক শিশুর বাবা। এটা 12 তারিখে সম্ভবত এটার দেওয়া হবে, যে মামলা নেওয়া হবে কি হবে না, সবকিছু বলি। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি এর সাথে আরেকটা রিপোর্ট আসছে, যারা যে শিশুরা মারা যাচ্ছে, হসপিটালে আসছে, নিউমোনিয়া ভুগছে, আইসিইউতে যাচ্ছে, এদের ভিতরে 92% হামের টিকা দেওয়া হয়নি। এইটা হলো মৃত্যুর, এটা একটা কারণ। ধরেন একটা বাচ্চা, তার ইমিউন পাওয়ার কি থাকতে পারে? তার যখন নিউমোনিয়া হয়ে যায়, সে যখন আইসিইউতে ঢুকে যায়, আর তো তার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে, এবং সেটাই ঘটতেছে, অর্থাৎ টিকা না দেওয়ার কারণ। এই জন্যেই মামলাটা করেছে। তখন তো টিকা আসলে দেওয়া হয় নাই, তখন গেভির থেকে টিকা নিবে না, ইউনিসেফ সবসময় টিকি সাপ্লাই দিত, সেটা আনা হয় নাই। তখন তারা থার্ড কোনো টেন্ডার দিয়ে টিকা সংগ্রহ করার চেষ্টা করেছে, সেটা পায় নাই, কারণ টিকা তো ইউনিসেফ থেকে বরাবরই নেওয়া হয়, এবং আগের সরকারের সময় এই এগ্রিমেন্টটি ছিল, এটা চেঞ্জ করা হয়েছে। এদিকে আপনার ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ব্যাংক বারবার গেভির থেকে বলা হয়েছে যে এটা কিন্তু মহামারী ধারণ করবে, টিকা নিতে বলছে, টিকা নেয় নাই। এটা কিন্তু ঠিকই অবহেলার কারণে, অযোগ্যতার কারণে, না বোঝার কারণে। কারণ 95% শিশুকে আপনার হামের আগেই টিকা না দেওয়া হলে হার্ড ইমিউনিটি হয় না। কিন্তু এখন তো যারা ইতিমধ্যে টিকা, হয়তো এই সরকার এসে কিছু টিকা দিছে, কিন্তু কতটুকু হয়েছে জানি না। তবে যারা মারা যাচ্ছে তাদের ভিতরে 92%-এর কিন্তু টিকা দেওয়া নেই। এই জন্য হাম হয়ে গেলে বাচ্চাকে রক্ষা করা খুবই মুশকিল। সুতরাং এই বিচারটা ভ্যালিড। তবে এই সাথে আমি বলি যে এই বিচার নাও হতে পারে, কারণ ওই প্রধান উপদেষ্টা ছিল, উনি সহ অনেক উপদেষ্টার তো দুদকে অলরেডি ফর্মাল অভিযোগ করছে, মামলা আসছে, সেটা তো তদন্ত হচ্ছে না। কারণ সরকারের সাথে ইউনিসের সাথে আলাদা কোনো গুটুগুটু আছে কি না কে জানে, অথবা নাড়াইতেছে না তা কে জানে। ওই তো দুদক তদন্ত করবে না কেন? অভিযোগ আছে, অভিযোগে যদি কোনো বিষয়বস্তু না থাকে, ষষ্ঠমন্ত্রী তো সংসদে দাঁড়িয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। এটা আরো খারাপ। এটা তো দাবা জানাবে কেন? দুদক তো সাংবিধানিক জায়গা, সে তো দুদক নিজের থেকে ইয়ে করবে, তার মানে ইশারায় চলে। আর দুদকের ভিতরে তো সুশাসন নাই, কমিটিতে গঠন হয় না এখন পর্যন্ত, সুশাসন নাই, তো আপনার দুদক তো ফাংশন করতেছে না। তো দুদকের ভিতরে অভিযোগ আছে, ইউনূস ডাইরেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আছে, আসিফ নজরুলের বিরুদ্ধে আছে, রেজওয়ানা হোসেনের বিরুদ্ধে আছে, এরকম সজীব ভুইয়ার বিরুদ্ধে আছে। এবং আমি তাও বলি, ওই যে মুসলিম লীগের প্রেসিডেন্ট অ্যাডভোকেট কি মহসিনুর রশিদ নিজে বাদী হয়েছে। ব্যারিস্টার সারোয়ার সাহেব মেজর ছিল, ব্যারিস্টার সারোয়ার, সেও অভিযোগ করছে, ফরমালি অভিযোগ করেছে। তো তদন্ত হয় না কেন? তো আইনের শাসন কিভাবে হবে? বিচার, অপরাধীর বিচার হবে কি করে বলেন?